আজ সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার। খানবাড়ি খিচুড়ি আর মাংস রান্নার গন্ধে মৌ মৌ করছে। এই দিনটা যৌথ পরিবারের জন্য সকলে যেন উৎসবের মতো উদযাপিত করে। কেউ অফিস যায় না, কেউ রাজনৈতিক কাজে ঘর থেকে বের হয় না, আর কেউ কলেজ স্কুলে কোথাও যায় না। মূলত সবাই একসাথে আড্ডা দেয়। বাড়ির স্টাফ রাজপ্রাসাদের মতো অগণিত, তবে রান্নার আর খাওয়া দাওয়া বিষয়ে গিন্নিরা নিজ দায়িত্বে পালন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা নিজেদের কর্তব্য বলেই ভাবে। তারা তিন জায়ের সম্পর্ক মাখো বোনদের মতো। খাওয়া দাওয়া পর্ব শেষ হতেই সিমি খাতুন ইলিয়াস খানের কাছে বায়না ধরলেন গ্রামে মায়ের বাড়ি যাবে। তালুকদার বংশে মেয়ে তিনি। বাবা জাহিদ তালুকদার নাকি সপ্তাহখানেক অসুস্থ। কাজের মাঝে হাজারবার বলা সত্ত্বেও ইলিয়াস খান রাজি হননি যেতে, তবে আজ হলেন। তিনি সিমি খাতুনের খুশি ধরার মতন হলো না। দ্রুত শাড়ির আঁচল দিয়ে হাত মুছে রুমের দিকে দৌড়লেন। তার ছেলে মানুষই দেখে মাইমুনা খাতুন নীলিমা খাতুন হাসলেন, সুফিয়া খান চোখ পাকালেন। ইনায়া স্যারকে রেডি করে সিমি খাতুন বোরকা পরে নিতে ইনায়ার উদ্দেশ্যে বললেন, ইনায়া তুই সারাকে নিয়ে নিচে যা, আমি এক্ষুনি আসছি। ইনায়া বাধ্যমের মতো মাথা দুলালো। সারাকে বলল, চল। সারা বোনের হাত চেপে ধরে রুম থেকে বের হলো। দুজন হাঁটতে হাঁটতে নিচে চলে এলো। সবার সাথে আনন্দ বিনিময় করে সারা এদিক ওদিক তাকালো। তা দেখে মাইমুনা খাতুন বললেন, কাউকে খুঁজছিস মা? আদি ভাইয়া। মাইমুনা খাতুন হাসলেন। আদিলকে সারা আদি বলে সম্বোধন করে, ঠিক সুফিয়া খানের মতো। মেয়েটা পাক্কা দমে আদিলের ভক্ত। যখনই যায়, যেখানেই যায়, আদি ভাইয়া করে। আদিল তো উপরে আছে রে মা, একটু আগে বললো তাজের সাথে কিছু কথা আছে। তাজ তো গেমিং রুমে, দেখো এখন তুমি গিয়ে। সারা খুশি হলো। নতুন জামা ভাইয়াকে দেখাতেই হবে। বোনের হাত ছেড়ে দিয়ে জামা খামচে গুটি গুটি পায়ে উপরে চলে এলো। একটু পর পৌঁছে গেল সেই বিখ্যাত রুমে, যেখানে কারো প্রবেশ নিষেধ। একবার ভাবলো ডাক দিবে, তারপর আবার কি মনে করে দরজা ঠেললো। ভাগ্যক্রমে দরজা ভেতর থেকে খোলা ছিল, তাই সরসর করে আলগা হলো রুম। ভেতর থেকে গুলিবিদ্ধের ডিসকাও আওয়াজ বেরিয়ে এলো। সারা ভয় পেল। তাজ এক নাগাড়ে মনোযোগ দিয়ে টাইপিং করছে। আশেপাশে কেউ নেই। সারা দুটো পায়ে কেটে পড়ার সিদ্ধান্ত নিল। কান তার ঝালাপালা হয়ে গেছে। এই আওয়াজ তার মোটেও সহ্য হয় না। এক পা পেছনে এগোতেই গুলিবিদ্ধের শব্দ থেমে গেল। কারো কর্কশ কণ্ঠ ভেসে এলো, ওখানেই দাঁড়া। সারার পা থেমে গেল। ধরা পড়া চোরের মতো মুখ ছোট করলো। পায়ের নিচটা কেঁপে উঠল। খানিক পর ছোট ছোট পিটপিট করে তাকালো তাজের দিকে। তাজ এখনো কানে ইয়ার হেডফোন লাগিয়ে কম্পিউটার টাইপ করে বন্দুকের আসবাবপত্র কিনছে। সারার দিকে না তাকিয়ে বলে উঠল, কি চাই? সারা বুঝলো সে এখানে কেন এসেছে, সেই ব্যাপারে জিজ্ঞাসা করছে। ঢোক গিলল বার কয়েক। কণ্ঠনালী কেঁপে উঠল। ছোট মেয়েটার মৃদু আওয়াজে বলল, আদি ভাইয়া। সাথে সাথে বিরক্তিতে চোখ মুখ খিচে বন্ধ করলো তাজ। চোয়াল শক্ত হলো। সবসময় আদি ভাই করতেই থাকে স্টুপিডের বাচ্চাটা। চোখ তুলে তাকিয়ে দাঁতে দাঁত পিষিয়ে উঠল, তোর আদি ভাইয়াকে কি আমি করে নিয়ে বসে আছি? ইডিয়েট। সারা জামা খামচে কেঁপে উঠল। মামুনি না বললে সে জীবনেও আসতো না। মামুনি তো বললো আদি ভাইয়া এই রুমে আছে। ভাবলো এই কথাটা বলবে, কিন্তু পরক্ষণই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তাজ কিছুটা একটা ভেবে এবার সারার দিকে সূক্ষ্ম নজরে তাকালো। শান্ত চোখে তবু অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল। ঢোক গিলে গলা ভিজিয়ে আদেশ করলো, বাই দ্য ওয়ে, সামনে দেখি। সারা ভয় পেল। তাকে রুমে ঢুকতে বলেছে, আবার বন্ধ করে দিবে না তো? কান্না পেল সারা। তার আশাটাই ভুল হয়ে গেছে। গুটি পায়ে দরজা মোড়ালো। তাজের থেকে 1.5 হাত দূরে দাঁড়িয়ে মাথা নিচু করলো। তাজ অসহ্য ভঙ্গিতে তাকালো। আবারও কাছ থেকে আরো পুতুল লাগছে। শ্যামলা গায়ের পিঙ্ক কোরিয়ান ড্রেসে ফুটে উঠেছে। গলায় মাথায় হাতে কিছু কোরিয়ান জুয়েলারি, যেগুলো গত সপ্তাহে তার মা এনেছে সারার জন্য। এত সেজেছিস কেন? কোথাও যাচ্ছিস নাকি? তাজ সকালের সাথে খেতে বসতে পছন্দ করে না। মানুষের কোলাহল সে একটুও পছন্দ করে না। অসহ্য নেকামি লাগে তার কাছে। তাই সারার নানির বাড়ির যাওয়ার খবরটা সে জানে না। সারা এবার নির্লিপ্ত কণ্ঠে জানালো, সারা হাত কচলাচ্ছে। পুচকে শরীরটা মৃদু কাঁপছে। তাজ সেদিকে সরু চোখে তাকিয়ে বলল, কোথায়? কিছু বলার আগেই পেছন থেকে আওয়াজ এলো, নানির বাসায়।
আর শারু, তুই এখানে? আমি তোকে কোথাও না কোথায় খুঁজতে চলেছি জানিস? হয়ে গেল। 1 সেকেন্ড। সারা আকাশের চাঁদ খুঁজে পেল। তড়াক করে ঝলঝল আঁকিতে আদিলের পানে তাকালো। শারু রে, মরে গেলাম। কি হলো তোমার? তোকে আগুন সুন্দরী লাগছে। সারা খিলখিল করে হেসে উঠল। তার দাঁতে দাঁত পিষল। আদিল সারাকে কোলে তুলে গাল টিপে বলে, চল এখন, বাবাই ওয়েট করছে নিচে। সারা হেসে মাথা নাড়ালো। তাজ তখনই তাদের দুজনের দিকে শক্ত চোখে তাকিয়ে মনে হচ্ছে এক্ষুনি সারাকে তুলে আছাড় দিবে। তোকে পাপা ডাকছে। ডিভানে বসে আছে, গিয়ে শুনে কি বলে। তাজের দিকে তাকিয়ে কথাটা বলল আদিল। দুর্ভাগ্যবশত তাজ কথা কানেই তুলল না, কারণ সে জানে কি কারণে তাকে ডেকে পাঠানো হয়েছে। আদিল সারাকে নিয়ে চলে যায়। তাজ ভব্য করে দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। তারা দুজনে অদৃশ্য হতেই সজোরে পাঞ্চ মারে টেবিলে। রাগে শরীর জ্বলে যাচ্ছে। তার ইডিয়েট বাচ্চাটা কোথায় গেলে এই অসহ্য অনুভূতিটা হয় তার। কখনো কখনো মন চায় কি কি হয়ে যায় সে নিজেও বুঝে না। রাতে কর্নার রুম গ্রাউন্ড মেনুতে তাজ বল ড্রপ করছিল। মূলত একে একাই বাস্কেটবল খেলছিল। দৌড়াচ্ছে, বলকে ড্রপ করছে, উঁচু হয়ে বাস্কেটবলে ফেলছে। এই রাতের বেলায় ও ঘেমে চুপচুপে কপাল বেয়ে টুপটাপ করে ঘাম ঝরছে। সেদিকে খেয়াল নেই তার। বিকেল থেকে মাথা জ্বলছে, হাঁসফাঁস করছে ফিলিংস, বোঝার চেষ্টা করছে, কিন্তু বরাবরের মতো আজও ব্যর্থ হচ্ছে। ফলাফল শূন্য। সে রাগের বলের উপর দিয়ে কাটাচ্ছে। কিছুক্ষণ লাফঝাপ করার পরে বল হাতে তুলে কোচ টেবিলের পানে এলো। ওয়াটার বোতল তুলে ঢকঢক করে পানি খেলো। মাথায় একটু পানির ছিটা দিল। তখনই আশরাফ খান সেখানে হাজির হলেন। গম্ভীর আওয়াজে ডাক ছুড়লেন, তাজ। তাজ ঘাড় বাঁকিয়ে তাকালো না পর্যন্ত। সে বাবার পারফিউমের গন্ধে তার উপস্থিতি উপলব্ধি করতে পেরেছে। নিজেই বল ড্রপ করতে করতে উত্তর দিল, হুম। আশরাফ খান ছেলের দিকে এক পলক তাকালেন। তারপর কয়েক কদম এগিয়ে এসে ভ্রু কুঁচকে জানতে চাইলেন, তুমি কি কোনো কারণে আপসেট? বাবা ছেলের সম্পর্কটা তাদের ঠিক বন্ধুত্বের মতো। আশরাফ খান অন্য সন্তানের তুলনায় তাজকে একটু বেশি ভালোবাসে। তাজের কিছু হলে 1 মিনিটও সময় লাগে না তার বুঝতে। আজও তাই হলো। তাজ উঁচু হয়ে ঝাঁপিয়ে বল বাস্কেট ফেলতে ফেলতে সামান্য ঢোক গিলল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়েও জানালো, নো। আশরাফ খান কেমন কাতরানো চোখে তাকালেন। তাজ আবারও বল তুলে ড্রপ করতে শুরু করলো। চোখ মুখের একই হাল করেছ। মা বাবার জন্য তোমার কি একটু মায়া হয় না? আজব, আমি কি করলাম আবার? খেলা স্টপ রাখো। তোমার সাথে আমার কথা আছে, শুনতে পাচ্ছি, বলতে থাকুন। আশরাফ খান বিরক্ত হলেন। রাগে দাঁতে দাঁত চেপে শুধালেন, তাজ, তুমি রাফিনকে কেন মেরেছো গতকাল? তাজ খেলা এবার আরো জোরে শুরু করলো। রাফি হলো তার বাবার বন্ধুর ছেলে। কালকে ছেলেটাকে ব্যাট দিয়ে মেরে মাথা ফাটিয়েছে। পরশু তাদের বাড়িতে এসেছিল। যাওয়ার সময় সারাকে কোলে তুলে একটা ডেইরি মিল্ক দিয়ে কিস দিয়েছিল। সে দৃশ্য তাদের এখনো মনে আছে। কিভাবে গাল টেনে কিউট বাচ্চা কিউটিপাই বলেছিল। সারাকে ভাবতে তাদের শির দ্বারা রিনরিন করে উঠল। চোখ খিচে দাঁতে দাঁত পিষিয়ে নিজের বাবাকে বলল, আদ্রিয়ান খান তাজ কাউকে কৈফিয়ত দেয় না। আশরাফ খান হতভম্ব হলেন। মুখের কপাটি চেপে খানিকটা চেঁচিয়ে উঠলেন, বেয়াদব ছেলে, আমি তোমার বাবা হই। তাজের হাসি পেল এই মুহূর্তে। বাবা তাকে এতটাই ভালোবাসে যে ঠিকমতো ধমকও দিতে পারে না। তার নীল সমুদ্র চোখে তাকিয়ে পর্যন্ত কিছু বলতে পারে না। হাতের বলের গতি কমিয়ে সুযোগ পেয়ে ঢঙ্গি গলায় বলে উঠল, উপস, আপনি না বললে তো আমি জানতেই পারতাম না। যাই হোক, জেনে উপকৃত হলাম, থ্যাঙ্কস। আশরাফ খান রেগে হিতাহিত হলেন। চরম শান্ত কণ্ঠে আবারও বললেন, আমার কিন্তু রাগ উঠছে। তাজ, সরাসরি প্রশ্নের জবাব দাও। তাজ মুখ কাচুমাচু করলো। আরও ভালো লাগছে না। এমনিতেই মাথা ধরে প্রচণ্ড লেভেলের। বুকের কপাটি কেমন জ্বলছে, হাঁসফাঁস করছে। নিজেকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে। আর এখানে আবার বাবার প্যান্ট পানি শুনতে অধৈর্য ভঙ্গিতে বলে উঠল, দয়া করে পরে আসুন, আপাতত বিজি আমি। হতাশ হলেন আশরাফ খান। কি বলবেন ভেবে পেলেন না। ছেলেটা দিন দিন তার আরও উগ্র বেপরোয়া হয়ে উঠেছে। কিছুতেই কিছু করা যাচ্ছে না। তাজ, আমার কথা শোনো, এটা তোমার লাস্ট ওয়ার্ন। এরপর তুমি যদি কোনো রকম ঝামেলা বা মারামারিতে জড়িয়েছ,
আমি তোমাকে সোজা দেশের বাইরে পাঠিয়ে দিব। সাথে সাথে তাজের পা থেমে গেল। বল গ্রিন কার্পেটে ফেলে ঘাড় বাঁকিয়ে সোজা বাবার পানে তাকালো। কথাগুলো তার হজম হলো না মোটেও। তবে বাবার এই বাণীগুলো বেশ শক্ত মনে হলো। কি বলতে চাইছেন আপনি? হাসলেন আশরাফ খান। সোজাসাপটা উত্তর করলেন, যা বুঝলে তাই। ছেলের মতোই তেড়াবেঁকা কথা বলে গ্রাউন্ড ত্যাগ করলেন। তাজ শক্ত চোখে তাকিয়ে থাকলো সেদিকে।